দেখো চলো শুরু করি নাকি? চলো খুব মন দিয়ে বুঝবে। হ্যাঁ, যেটা আমরা পড়াবো সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। খুব ধ্যান দিয়ে বুঝবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মডার্ন হিস্ট্রি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। মানে এটা প্রথম থেকে শেষ অবধি যদি ভালো করে বুঝো তবেই কিন্তু ক্লাসটা মানে পরবর্তী ক্লাসগুলো সিকোয়েন্সটা বোঝাই থাকবে। আর যদি এটা যদি প্রথমে যদি না বুঝো মাঝখান থেকে শুরু করো সিকোয়েন্সটা ঠিক থাকবে না। হ্যাঁ, তো দেখো তো বলছে মডার্ন হিস্ট্রি শুরু হচ্ছে কোত্থেকে অ্যাকচুয়ালি জানা আছে কি? এই যে মডার্ন হিস্ট্রি কখন শুরু হচ্ছে মানে অ্যাকচুয়ালি যখন ইংরেজ ঢুকছে না ঠিক তখন থেকেই মানে মডার্নটা শুরু হয়ে যাচ্ছে। মানে ইংরেজরা আসছে তারপর লড়াই শুরু হচ্ছে ওদের সঙ্গে, ঠিক আছে? হ্যাঁ, মোটামুটি মুঘলদের পর থেকেই মানে মুঘলরা থাকতেই ঢুকে গেছে, ঠিক আছে? তো দেখো এটা বলার আগে মানে কিছু কথা বলতে হবে, সেটা হচ্ছে এরকম বলছে আমরা তো জানি, দেখো এদিকে বোঝো, দেখো প্রত্যেককে আমরা জানি যে প্রথমে ছিল এনসিয়েন্ট, থাক সমস্যা নেই। দেখো প্রথমে ছিল এনসিয়েন্ট, তারপর ছিল মিডিয়েভাল, তারপর ছিল কি বলতো মডার্ন। তো এই যে বলছে এনসিয়েন্ট, মিডিয়েভাল, মডার্ন যে আসছে তিনটা পিরিয়ড, তো কীরকম ব্যাপারটা এরকম দেখো প্রত্যেকে দেখো একটু। বলছে এনসিয়েন্ট মানে প্রাচীন ভারত, মিডিয়েভাল মানে মধ্য ভারত। এই মিডিয়েভালে মেইনলি ছিল মুসলিম যুগ, মানে বলছে এখানে ছিল বেশিরভাগ কি বলতো মুসলিম, মানে মুসলিমরা, মানে আমি বলতে চেয়েছি এখানে ম্যাক্সিমাম মুসলিম পিরিয়ড মানে কি ধরে নাও যেমন সুলতানের পিরিয়ড, ঠিক আছে? তারপর তোমার মনে করে ধরে নাও মুঘল যুগ। এই যে এরা সব কিন্তু কি বলতো এরা সবাই হচ্ছে কি ইসলাম, মানে সব ইসলাম ধর্মের এরা আর কি লোক একদম। হ্যাঁ, মানে একদম মানে শুরু হচ্ছে 712-তে আর চলছে মোটামুটি তোমার ওই 1707 অবধি কম বেশি। তো বলছে এখানে যদি আমি বলি, হ্যাঁ ঠিক আছে ওরা কোনো বড় ব্যাপার না, ডাজেন্ট ম্যাটার, চলো এদিকে ফোকাস করে পড়াশোনাতে দেবো। তো বলছে সুলতানের আরটা হচ্ছে কি মুঘল। তো বলছে মুঘলদের মোটামুটি শেষ যদি বলি 1707-এ, এই 1707 সালে ঔরঙ্গজেব মারা যায়। এটা তুমি জানো প্রত্যেকে। অ্যাকচুয়ালি মানে সবার প্রথমে ছিল বাবর ছিল, তারপর ছিল হুমায়ুন ছিল, তারপর ছিল আকবর ছিল, তারপর জাহাঙ্গীর ছিল, তারপর ছিল তোমার গিয়ে শাহজাহান ছিল, লাস্টে ছিল ঔরঙ্গজেব। এই ঔরঙ্গজেব মারা যাবে 1707-এ, কথা বোঝা যাচ্ছে না? এর পরে আরও ছিল কিছু পরবর্তী মানে মুঘল পিরিয়ডের লোক ছিল, তো ওরা অতটাও উন্নত ছিল না, দুর্বল প্রকৃতির ছিল। তো বলছে এদের সময় থেকেই কিন্তু মানে মোটামুটি মধ্যযুগ কম বেশি শেষ, ঠিক আছে? তো এর পরে আমরা যখন বলছি যে মডার্ন, আমরা এখানে হুট করে শুরু করব না, এই মডার্ন শুরু হওয়ার আগে কিভাবে শুরু হলো ওটা একটু বলতে হবে। কীরকম ব্যাপারটা দেখো, বলছে এই যে আমাদের মোটামুটি ধরো এটা মোটামুটি পেয়ারা ইন্ডিয়া আমাদের, তাই তো? এটা মোটামুটি আঁকলাম জাস্ট খালি বোঝানোর জন্য, খালি জাস্ট, ঠিক আছে? এই যে বলছে ইন্ডিয়া আছে আমাদের, তো বলছে ইন্ডিয়াতে এই যে সাউথের পার্টটা, এই সাউথের পার্টটাতে প্রথমবার ইউরোপিয়ান কান্ট্রিরা এখানে এসছিল বিজনেস করতে, ঠিক আছে? তো এবার কারা কারা এসেছিলো? প্রথমে এসেছিলো সবার আগে এসেছিলো পর্তুগিজ। কে এসেছিলো? পর্তুগিজ, ঠিক আছে? তারপরে যারা এসেছিলো সেটা হচ্ছে ডাচ, তারপরে এসেছিলো ব্রিটিশ, ঠিক আছে? তারপরে এসেছিলো ডেনিশ বা ডেন্স বলে, ওর পরে এসেছিলো ফ্রেঞ্চ বা ফরাসি, ঠিক আছে? তার মানে প্রথমে আসলো কে? পর্তুগিজ, তারপরে আসলো কে ডি থেকে ডাচ, বি থেকে তারপর আসছে কি ব্রিটিশ, তারপরে ডি থেকে ডেনিশ, এফ থেকে হচ্ছে ফ্রেঞ্চ বা ফরাসি। তো প্রশ্ন আসবে সবার আগে কে এসেছিল? পর্তুগিজ। আর সবার লাস্টে কে গিয়েছিল? পর্তুগিজ। তাহলে পর্তুগিজ সবার আগে এসছে আর সবার লাস্টে গিয়েছে পর্তুগিজ। আবার হ্যাঁ, ব্রিটিশরা তো 1947-এ চলে গেছে, 1947-এ চলে গেছে না? কিন্তু তখনও পর্তুগিজ আছেই আমাদের দেশে, গোয়াতে। কোথায়? গোয়া। এরা গেছে কবে? 1961-তে গেছে এরা, বোঝা গেল না? যায়নি।
তার মানে তুমি ভাবতে পারছো, মানে স্বাধীনতার পরেও এরা ছিলই। হ্যাঁ মানে ছিল, এটা বলছি আমি। তাহলে পর্তুগিজরা সবার আগে এসছে আর সবার লাস্টে গেছে। তার মানে এখানে দেখো, তার মানে পর্তুগিজরা কিন্তু বেশি, আবার কিন্তু এরা কিন্তু নিজেদের আধিপত্য বিস্তার করতে পারেনি। দেখো, হতে পারে প্রথমে এসছে, হতে পারে লাস্টে গেছে, কিন্তু বেশি আধিপত্য স্থাপন করতে পারেনি। কেন? ওদের মধ্যে কী ছিল? ধর্মীয় অসহিষ্ণুতা ছিল। মানে ধর্মের দিক থেকে এরা কাউকে বেশি করতো না, মানে মার্সি করতো না। মানে এদের মধ্যে ছিল ধর্মীয় অসহিষ্ণুতা। এর ফলে মার্সি মানে ক্ষমা করার ব্যাপারটা বলছি আমি, মানে এদের মধ্যে ধর্মের দিক থেকে কোনো কিছু মানে সহিষ্ণুতা ছিল না এদের মধ্যে, অন্যকে দেখতে পারবে না এরকম একটা ব্যাপার না। এই জন্য এদেরকে মানে তাড়াতাড়ি করে কী হয়েছিল, এদের বিলোপ হয়ে গেছিলো। কিন্তু ব্রিটিশরা এরা হচ্ছে কূটনীতিবিদ, এরা কূটনীতির দিক থেকে এগিয়ে, এই জন্য এরা একটা মানে যতদিনই ছিল মানে পুরো কবজা করেছিল। যাই হোক, তো এটা প্রশ্ন এটা আসবে, সবার আগে কে এসেছিল, সবার লাস্টে কে গেছে দেশ ছেড়ে। তো যাই হোক, তো বলছে আমাদের দেশের ভারতের মধ্যে সব থেকে যদি প্রথমবার যদি ওরা আসে মানে এই ভারতে, এই সাউথের পার্টে, কোন পার্টটাতে? সাউথের পার্টে। কেন? কারণ এই সাউথের পার্টটাই কিন্তু একমাত্র এর সঙ্গে যুক্ত আছে সমুদ্রের সাথে। এই জন্য এখানে এসে ওরা এসেছিলো প্রথমবার বিজনেস করতে। কি জলপথে এসেছিলো নিশ্চয়ই? কোন পথে এসেছিলো? জলপথ দিয়ে। তো তোমরা যদি ওই ম্যাপটা দেখো তো ভালো করে দেখো, এই ম্যাপে কিন্তু দেখো এগুলো সব যত সবুজ মানে নীল দেখছো, এগুলো সব কি? জল। তো দেখো এইটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো এখানে আছে সব। এইখান থেকে এই জলপথ দিয়ে মানে আটলান্টিক মহাসাগর দিয়ে, দক্ষিণ আটলান্টিক মহাসাগর দিয়ে, এখানে দেখো লেখা আছে, দেখো লেখা আছে না উত্তর মহাসাগর অন্তরীপ, দেখতে পাচ্ছ? তাহলে সাউথ আফ্রিকাতে আছে উত্তর মহাসাগর অন্তরীপ, এই যে দেখো লেখা আছে। তাহলে কি হলো, প্রথমে এখান থেকে দিয়ে আসলো উত্তর মহাসাগর অন্তরীপ দিয়ে আসলো, তারপর এইখান থেকে চলে আসলো আমাদের এই ইন্ডিয়াতে সাউথের পার্টে। মানে কিসে করে আসলো? ওরা জাহাজে করে আসলো। হ্যাঁ, বোঝা গেলো? জানি, কারণ তখন তো এদিকে তো ল্যান্ড আসবে কীভাবে, তখন ওরা জলপথেই আসতো। ঠিক আছে, তো এই যে আশা করি এটা বোঝা গেল, জানি ব্যাপারটা। তো এই যে ভাস্কো ডা গামা, এই ভাস্কো ডা গামা কিন্তু এই 1498 সালে, ঠিক আছে, মে মাসের দিকে, মে মাসের 20 তারিখে মনে হয়, সম্ভবত 20 তারিখে এই এখানে এই মানে এই যে কালিকট বন্দরে এসেছিলো, যেটা কোঝিকোড়ে যেটা আছে কেরালাতে। ঠিক আছে, এইখানে আসলো প্রথমবার পর্তুগিজ, তার নাম কি? ভাস্কো ডা গামা। তাহলে প্রথমবার প্রশ্ন যখন আসতেই পারে যে পর্তুগিজদের মধ্যে প্রথম কে আসে আমাদের ইন্ডিয়াতে, তো কী বলবে? ভাস্কো ডা গামা। কত সালে? 1498 সালে। মানে 1500 তখন পূর্ণ হয়নি, বুঝতে পারছো তো? যাই হোক, হ্যাঁ, তো বলছে 1498 যখন আসলো এখানে, তো এখানে প্রথমবার আসলো পর্তুগিজ আছে নিশ্চয়ই, ওই প্রথমবার আসলো। তো ওই কিন্তু প্রথমবার পথ দেখালো। তো ও যখন প্রথমবার এখানে আসলো, তো এখানে একটা রাজা ছিল, সেই রাজার নাম ছিল জামোরিন। কী নাম? জামোরিন। ওই জামোরিন ওকে কী করলো? ওকে অভ্যর্থনা জানালো, মানে ওকে গ্রিট করলো যে আসুন আমাদের ইন্ডিয়াতে। তো কিসের জন্য এসেছিলো? প্রথমবার আমি জাস্ট দেখতেই এসেছিলো। ঠিক আছে, তারপর থেকে দেখবে এখানে বিজনেসটা ওদের মানে আর কি সেটেল হবে। তো যাই হোক, তো এবার প্রশ্ন যদি বলে যে প্রথমবার যে ভাস্কো ডা গামা আসলো, তো ও তো একজন ধরে নাও যে একজন ব্যক্তি হিসাবে জাস্ট দেখতে আসলো। তারপর ওরা এখানে এসে ওদের কি করবে? প্রথমবার ফ্যাক্টরি স্থাপন করবে। ফ্যাক্টরি মানে কি? ওখানে যে বিজনেস করবে, তো একটা ফ্যাক্টরি লাগবে কি লাগবে না? ফ্যাক্টরি লাগবে। তো প্রথম প্রশ্নটা ওটা আসবে যে পর্তুগিজদের, আমি যদি পর্তুগিজ দিয়ে বলি এখানে, পর্তুগিজ বানানটা ভুল আছে না? পর্তুগিজ, যাই হোক কোনো ব্যাপার নেই, বাংলাতে আবার কোনো সমস্যা নাই, পর্তুগিজ। তো প্রশ্ন হবে পর্তুগিজদের, দীর্ঘ হবে না? হ্যাঁ, পর্তুগিজ। তো দেখো পর্তুগিজ যে আছে, তো পর্তুগিজদের প্রথম যদি ফ্যাক্টরি বলি, প্রথম ফ্যাক্টরি তো কোথায়? এটা হবে কোচিন। কোথায়? কোচিন। তো প্রশ্ন, যাকে আমরা বলি আরব সাগরের রানী বলি আমরা, আরব সাগরের রানী বলা হয় কোচিনকে। এই কোচিনে হচ্ছে ওদের প্রথম ফ্যাক্টরি। ঠিক আছে, এবং এই ফ্যাক্টরি যখন ওরা খুললো, তো ওরা নিশ্চয়ই ওখানে তাহলে কি বিজনেস করবে, বিজনেস শুরু করলো আর কি। বিজনেস শুরু করার পর ওদের আবার কি মনোপুত হলো, ওদের ফ্যাক্টরিটাকে আবার আটটা জায়গায় বানালো, আবার মানে সেকেন্ড জায়গায় আটটা ফ্যাক্টরি বানালো। ওটা জায়গার নাম হচ্ছে ক্যান্নানুর। মানে তাহলে সেকেন্ড ফ্যাক্টরি
ক্যান্নানোর, এটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এবার যদি বলে যে এরা যে আসলো প্রথমবার নিজের মানে কোন জায়গাটাকে মনে করলো এদের ক্যাপিটাল, তাহলে এদের যদি ফার্স্ট আমি ক্যাপিটাল বলি, ফার্স্ট ক্যাপিটাল মানে হচ্ছে রাজধানী, এদের প্রথম যেটা রাজধানী সেটা হচ্ছে কোচিনকেই ওরা বানালো প্রথম রাজধানী, ঠিক আছে। এবং সেকেন্ড টাইম এরা নিজের রাজধানীকে বানালো যেটা সেকেন্ড টাইম বা সেকেন্ড ক্যাপিটাল যদি বলি আমরা, মানে অ্যাকচুয়ালি ওটা ট্রান্সফার করে দিয়েছিল, কোচিন থেকে করেছিল গোয়াতে। এই গোয়াতেই ছিল এরা মোটামুটি 1961 সাল অবধি। তাহলে প্রশ্ন কিন্তু এখানে আসতে পারে যে এই পর্তুগিজদের প্রথম ফ্যাক্টরি কোচিন, সেকেন্ডটা হচ্ছে ক্যান্নানোর, ফার্স্ট ক্যাপিটাল কোচিন এবং সেকেন্ড ক্যাপিটাল হচ্ছে কোথায়, গোয়া। এটা প্রশ্ন আসবে। তো এখানে একটা ব্যাপার আমাকে জানতে হবে যে পর্তুগিজরা যখন এখানে আসলো 1498 মানে কি 1500 তখন জাস্ট কাছে যাচ্ছে, তো ওই 1500 সালে একজন ব্যক্তিকে এই মানে পর্তুগিজদের যে গভর্নর যে ছিল, মানে সেই গভর্নরের নাম হচ্ছে ফ্রান্সিস ডি আলমিডা, বা শুধুমাত্র আলমিডা বললেই হবে। তাহলে প্রশ্ন আসবে যে তাহলে পর্তুগিজদের প্রথম যে ছিল গভর্নর, মানে আমাদের ইন্ডিয়াতে যে শাসন করতো, মানে পলিটিক্যাল ব্যাপারটা দেখতো আর কি, পলিটিক্যাল না মানে বিজনেস ব্যাপারটা দেখতো, তখন কে ছিল গভর্নর, তো কি বলবে, আলমিডা, ঠিক আছে। হ্যাঁ, আলমিডা ছিল প্রথমবার, আর সেকেন্ড মানে দ্বিতীয়বার যে এসেছিল বা দ্বিতীয় যে আছে গভর্নর তার নাম হচ্ছে আলবুকার্ক। আলবুকার্ক, হ্যাঁ ভালো প্রশ্ন। এই যে আলমিডা আছে এ একটা নীতি চালু করেছিল, এটার নাম হচ্ছে ব্লু ওয়াটার পলিসি। এটা খুব ইম্পর্ট্যান্ট, ব্লু ওয়াটার পলিসি, নীলজল নীতি। আর যেটা হচ্ছে তোমার কি আলমিডা করেছিল এটা হচ্ছে পলিসি অফ ইম্পেরিয়ালিজম, পলিসি অফ ইম্পেরিয়ালিজম। তো এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, একটা আলমিডা করেছিল ব্লু ওয়াটার পলিসি, আর আলবুকার্ক করেছিল পলিসি অফ ইম্পেরিয়ালিজম। মনে রাখবে যে আলমিডার যে টাইম পিরিয়ডটা এটা মোটামুটি 1500 থেকে 1505 অবধি, 1505 অবধি। আর এই যে আলবুকার্ক সেকেন্ড টাইম এসছে এ মোটামুটি 1505 থেকে 1509 অবধি। তো যাই হোক ওর পরেই ছিল আর কি। তো এই যে আছে আলবুকার্ক, এই লোকটা এসেই কি করলো, প্রথমবার কি করলো, কি করলো বিজাপুরের হাত থেকে, মানে এখানে আমাদের সাউথের পার্ট আছে আর কি, বিজাপুরের হাত থেকে ওই যে গোয়া আছে যাটাকে দখল করবে 1510 সালে। দখল করার পর তারপরে এরা কী করবে, ওটাকে বানিয়ে দেবে ক্যাপিটাল। ওটা মোটামুটি তোমার ওই এরপরে যে আসবে আর কি নিনোদা কুনা আসবে আর কি, নিনোদা কী বলছো, নিনোদা কুনা এ আসবে। এ মোটামুটি 1530-এর দিকে গিয়ে তখন কী করবে ওখানে আর কি ওই যেটা আছে আর কি ওই গোয়া ওকে করে দেবে ক্যাপিটাল বা রাজধানী বানিয়ে দেবে। যাই হোক, তো প্রথমবার ছিনিয়ে নেবে 1510 সালে এই আলবুকার্কের সময়, তারপর ওটাকে 1530-এ কী করবে, ওটাকে বানিয়ে দেবে ক্যাপিটাল। আর তারপর আরও ধীরে ধীরে নিজের বিস্তার ঘটাবে এরা। বিস্তার বলতে কীরকম, ওই 1534-এর দিকে ওই মানে এই যে আমাদের মহারাষ্ট্র আর গুজরাটের যে মিডিল যে পোর্শনটা আছে ওখানে তোমার এই যে যেমন দমন দিউ জায়গাটা আছে না ওখানে, ওই জায়গাটা ওরা কী করবে, ক্যাপচার করে নেবে। তো প্রশ্ন আসবে যে দিউ এবং বেসিন যে জায়গাটা অধিগ্রহণ করবে কবে, 1534 সালে। এবং তারপর লাস্টের দিকে ওরা দমনটাকে ক্যাপচার করবে 1559 সালের দিকে, ঠিক আছে। দমনটাকে ক্যাপচার করবে 1559-এর দিকে, আর যেটা হচ্ছে দিউ আর বেসিনটাকে এটা ক্যাপচার করবে 1534 সালের দিকে। তো এভাবে ওরা আগাবে আর কি। তো যাই হোক, এভাবে ওরা কিন্তু নিজের মানে বিস্তারটাকে চারদিকে ছড়িয়ে দিল, মানে এই বিশেষ করে সাউদার্ন পার্টটাতে বিশেষ করে যখন হয়ে গেল আর কি। তো এখানে কি হলো, আচ্ছা একটা কথা এখান থেকে বলি, এই যে যারা হচ্ছে ডাচ, তো ডাচ তো অলরেডি ওরাও ঢুকবে আর কি, এরা মোটামুটি 1595-এর দিকে ঢুকবে আর কি, মানে ওদের পরে এসছে অ্যাকচুয়ালি। এই যে ব্রিটিশরা এরা ঢুকবে মোটামুটি 1600-তে ঢুকবে, কততে 1600-তে। তো বলো তো 1600-তে যখন ব্রিটিশ ঢুকছে তখন তো অলরেডি পর্তুগিজ আছে ওর মধ্যে নাই, মানে এই যে আমি যদি ইন্ডিয়া বলি তাহলে ইন্ডিয়াতে মোটামুটি এই জায়গাটাতে তো আছে অলরেডি না, পর্তুগিজরা আছে। আর যখন ব্রিটিশ ঢুকছে 1600-তে, মানে এদের প্রায় 100 বছর পর, মানে এরা ঢুকলো কবে, এরা পর্তুগিজ কখন ঢুকলো, মানে প্রায় 1500, আর ব্রিটিশ কখন ঢুকছে
1600-তে কত বছরের গ্যাপ? তো 100 বছরের মধ্যে এরা নিজের বিস্তারটা বাড়াবে কি বাড়াবে না? বাড়াবে। তখন কি হবে, যখন এখানে ব্রিটিশ ঢুকলো, তো ব্রিটিশ মানে কি ইংল্যান্ডকে বলছি, ব্রিটেনকে বলছি, আর পর্তুগিজ মানে কি পর্তুগালকে বলছি। তোমরা যদি ম্যাপটা ভালো করে দেখো, তো এইটা হচ্ছে তোমার গিয়ে এই যে এটা হচ্ছে তোমার গিয়ে কোথায় গেলো, হ্যাঁ এই যে দেখো লেখা আছে ইংল্যান্ড, ওই বলো তো ইংল্যান্ড, ওই বলো তো, এই যে দেখো লেখা আছে যুক্তরাজ্য, দেখতে পাচ্ছ কি এই যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন, এটা হচ্ছে ইংল্যান্ড। আর এই যে এখানে দেখছো লেখা আছে তোমার গিয়ে পর্তুগাল, দেখতে পাচ্ছ লেখা আছে পর্তুগাল। এই তাহলে বুঝতে পারছো পার্থক্যটা কোথাও একটা আইডিয়া মোটামুটি পেয়ে যাচ্ছ। এরা হচ্ছে পর্তুগিজ, এরা হচ্ছে ব্রিটিশ। তো একটা পার্থক্য বুঝে গেলে মোটামুটি, সবগুলো কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি। হ্যাঁ, তো শুনে দিকে দেখো, তো কি হয়েছে, এই ব্রিটিশ যখন আসবে, ব্রিটিশরা হচ্ছে রাজনীতিক, মানে রাজনীতিবিদ, ওরা কূটনীতিবিদ বেশি। এরা কি করবে, এই ব্রিটিশের সঙ্গে পর্তুগিজের একটা বিয়ের সম্বন্ধ হবে। সম্বন্ধ মানে কি, এই কী বলে যেন, মানে ব্রিটিশ যে আছে ওখানকার আর কি, মানে যে আর কি রাজার যে আর কি, মানে রাজা আছে আর কি, ছেলে আছে আর কি, ওই রাজার সঙ্গে বিয়ে হবে তোমার পর্তুগালের যে আর কি কন্যা আর কি, ক্যাথরিন ব্রাগেন্সা আর কি, ওর সঙ্গে বিয়ে হবে। তো বিয়ের যৌতুক হিসাবে পর্তুগালের কাছ থেকে কী করবে, এই বম্বে আছে না আমাদের ইন্ডিয়াতে, এখানে যে বম্বে আছে, এই বম্বেটাকে যৌতুক হিসাবে ওকে দেবে। তো এতে বলো তো জায়গাটা ক্যাপচারটা কার হয়ে গেলো এখন, তাহলে পর্তুগিজদের হয়ে গেলো না, ব্রিটিশদের হয়ে গেলো না? তাহলে ব্রিটিশরা এগুলো কিন্তু কূটনীতি, মানে বিবাহ নীতির মাধ্যমে এটা করবে। এই সালটা ছিল তখন 1661-তে, কত সালে? 1661-তে, ঠিক আছে। তখন ওই ক্যাথরিন ব্রাগেন্সা যে পর্তুগালের যে কন্যা, ওকে মানে রাজার কন্যাকে বিয়ে করবে এই ইংরেজ, মানে ব্রিটিশ। বিয়ে করে কি করবে, সম্বন্ধ যখন হয়ে গেল, তখন যৌতুক হিসাবে বম্বেটাকে নিল, পেয়ে গেল। এর ফলে বম্বেতে বলো তো নিজের স্থাপনটা বাড়াতে পারলো কি পারলো না? পারলো। তার মানে এটা ঘটনা কিন্তু এর সাপেক্ষে বলাটা দরকার ছিল, ঠিক আছে। তো পর্তুগিজদের এই মোটামুটি বিস্তার বলে দিলাম। আর পর্তুগিজদের মেন যেটা হয়েছিল, এদের জন্যই কিন্তু ভারতে মানে তামাক চাষের প্রভাবটা মানে বেড়েছে বা শুরু হয়েছিল বলতে পারি। তাহলে প্রশ্ন আসতেই পারে যে ভারতে তামাক চাষের প্রবর্তন হয় কাদের থেকে? তো এদের মধ্যে তাহলে কী হবে, পর্তুগিজদের হাত থেকে তৈরি হয়। তো মোটামুটি পর্তুগিজ হয়ে গেলে বলা কমপ্লিট। এবার চলে আসবো ডাচ। তো যদি আমরা ডাচের কথায় আসি, তো ডাচের বলছে, ডাচের সেরকম বেশি এরা মানে মানে নিজেদের যে প্রভাবটাকে বিস্তার করতে পারেনি। কেন পারেনি? কারণ ডাচরা ছিল একটু মানে মানে যেহেতু এখান থেকে পর্তুগিজ ঢুকেছে, তারপর দেখো অলরেডি দেখো ডাচ ঢুকছে 1595 দিকে ঢুকছে, আর তখন জাস্ট 5-6 বছর পরে কে ঢুকে যাচ্ছে, ব্রিটিশ ঢুকে যাচ্ছে। তো এরা কি এখন টিকতে পারবে? এ ঢুকলো মানে কি সবই এখন ওদের কী হবে, মানে সবগুলো বেড়ে যাবে। মানে সবার রাজা হচ্ছে ব্রিটিশ, ঠিক আছে। সবাইকে ওরা কী করবে, তাড়িয়ে দেবে। তো বলছি একটা সময় আসবে যে এই ডাচরা যে আছে, ডাচরা কী হবে, এদের কাছে হেরে যাবে। মানে এখানে অ্যাকচুয়ালি একটা মানে যুদ্ধ হবে আর কি, 1700 মোটামুটি তোমার গিয়ে ওই 59-এর দিকে, 1759-এর দিকে, ঠিক এই সময় একটা যুদ্ধ হবে। এটার নাম হচ্ছে বেদারার যুদ্ধ। কী নাম? বেদারার যুদ্ধ, 1759 সালে বেদারা। এই যুদ্ধে কী হবে, এই ডাচরা ব্রিটিশের কাছে হেরে যাবে। তো হেরে যাওয়ার পর মানে বুঝতে পারছো এদের বেশি একদম টাইম বেশি লং লাস্টিং হয়নি। হ্যাঁ, কারণ 1759 এই জন্যই বলছে, কারণ বুঝতে পারছো যে মোটামুটি কিছুদিন ওরা ছিল, 1759-ই হারবে, ঠিক। কেন, কোনো ডাউটস? তো বক্সারের যুদ্ধ তো বাঙালির সঙ্গে হবে, মানে বাঙালির সঙ্গে হবে যুদ্ধটা। হ্যাঁ এসছিল ব্রিটিশ, দেখো ব্রিটিশ 1600 আসলো তো, মানে এরা বলছে মানে এই বেদারা অ্যাকচুয়ালি কী বলছে দেখো, বলছে 1690 সাল অবধি, 1690 সাল অবধি এদের যে মানে এদের কথা বলছে যারা হচ্ছে ডাচ, 1690 সাল অবধি এদের যে মূল ঘাঁটি সেটা হচ্ছে পুলিকটে আছে, মানে সাউথে। এই পুলিকটে এটা 1690 সাল অবধি এরা ধরে রেখেছে। তারপর বেশ কিছুদিন পর মানে অ্যাকচুয়ালি এদের মানে যদি আমি ফার্স্ট আমি যদি বলি যে মানে ফ্যাক্টরি, এরা যে প্রথম যে ঘাঁটি মানে আর কি মানে ওরা কী বলবো ওটাকে ঘাঁটি যদি স্থাপন করে এই ডাচরা, সেটা হচ্ছে তোমার গিয়ে মুসলিপত্তনমে। মানে এগুলো ওখানে দেখতে হবে, এই যারা মুসলিপত্তনম লেখা আছে এখানে ভালো করে লক্ষ্য করবে, এখানে লেখা আছে মুসলিপত্তনম।
দেখলে বুঝতে পারবে এটাতে। তো এই মুসলিপত্তনমে কিন্তু এদের ছিল। আর এদের সেকেন্ড যদি আমি বলি তখন এরা আসছে পুলিকটে। এই পুলিকটে কিন্তু ওরা 1610 দিকে গিয়ে এটাকে ফাউন্ড করছে পুলিকটটাকে, ঠিক আছে। পুলিকটটাকে 1610 ফাউন্ড করছে, আর মুসলিপত্তনমটাকে 1605। কারণ 1680 ও 1600 ওরা না, দেখো 1557 মানে কি 1600 দিকে, এই সময় এসে এইটাকে ওরা 1690 অবধি টিকিয়ে রাখছে। তো এরা মোটামুটি কত দূর অবধি পাওয়ারফুল ছিল। তারপর ধীরে ধীরে যখন ব্রিটিশরা যখন পাওয়ার বাড়তে শুরু করলো, লাস্টে এদের যুদ্ধ হবে, বেদারার যুদ্ধ 1759 সালে গিয়ে হেরে যাবে। তখন ওরা কি করলো, ব্রিটিশ কেন হবে, ব্রিটিশ তো পাওয়ারফুল হলো, ডাচ হেরে গেল, ডাচ হেরে গেল। ব্রিটিশ কেন হারে, ব্রিটিশরা তো সবাইকে হারাচ্ছে। হ্যাঁ, তাহলে ব্রিটিশরা কী করলো, একে হারালো, ব্রিটিশরা একে হারালো, ঠিক আছে। এবার ব্রিটিশের কথা বলি, তো ব্রিটিশরাও তো এসেছিলো আমাদের দেশে কিনা, ওই জলপথ দিয়ে এসেছিলো। তো যে জাহাজে করে এসেছিলো সেই জাহাজটার নাম হচ্ছে রেড ড্রাগন। পরীক্ষা প্রশ্ন আসবে যে ব্রিটিশরা যে জাহাজে করে আমাদের ইন্ডিয়াতে আসে সেই জাহাজের নাম কি, রেড ড্রাগন, এই জাহাজটার নাম। তো যাই হোক, তো মন দিয়ে বুঝতে হবে ভালো করে, বুঝালে ব্যাপারটাই না জানি বুঝা। হ্যাঁ, তো এখানে প্রশ্ন আসবে, কিন্তু প্রশ্ন বলবে যে ডাচদের প্রথম ক্যাপিটাল কোথায় ছিল, তো কী হয়ে যাবে, মুসলিপত্তনম। তারপর যদি বলি যে ওদের 1690 সাল অবধি কোথায় ছিল ওদের প্রধান ঘাঁটি, পুলিকট। পুলিকট কবে ওদের এটা ফাউন্ড করা হয়, 1610, আর মুসলিপত্তনমটা 1605, ঠিক আছে। ওরা আরও বিস্তার করেছিল, তো ডিটেলে যাচ্ছে না, এটুকু জানলেই এনাফ। এবার দেখো এটা ক্লিয়ার। তাহলে নেক্সট যেটা আসছে সেটা আসছে কে, ব্রিটিশ। তো ব্রিটিশটা তো এটা বলে দিলাম আমি একটু, যে এরা ঢুকেছে তোমার গিয়ে মোটামুটি কত 1600 দিকে, ঠিক আছে। তো এরা অ্যাকচুয়ালি আসলো যখন, তখন ওটা একটা কোম্পানি আসলো, মানে কিছু লোক পাঠালো। সেই লোকটা যখন আসলো তখন নামটা ছিল একটু অন্য নাম ছিল, আমরা একটু দেখে নেবে, নামটাকে পরে চেঞ্জ করে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো যাই হোক, তো ওটা যখন ওরা আসলো প্রথম, ওরা যেটা নামে, আচ্ছা এখানে যদি বলে যে ব্রিটিশদের প্রথম যে গভর্নর তার নাম কী ছিল, তো ওটা মনে রাখবে থমাস স্মিথ। থমাস স্মিথ, এই থমাস স্মিথ যে ছিল, এর যারা বণিকগণ বা যারা আর কি মার্চেন্ট যারা আর কি, ওদেরকে বলা হয় তোমার গিয়ে সেটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস মার্চেন্ট বলা হয়। কি বলা হয়, অ্যাডভেঞ্চারাস মার্চেন্ট। দেখো যেহেতু ইংলিশ থেকে বাংলা লিখছি, তো মানে বানানটা অত বড় ফ্যাক্টর নয়। হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস মার্চেন্ট, এটা ছিল ওর বণিকদের দলের নাম। তো যাই হোক, তো বলছে এরা যখন আসলো, তো এদেরও তো নিশ্চয়ই কোথাও না কোথাও তো প্রথমে এরা ফ্যাক্টরি বানালো আর কি। তো এদের প্রথম ফ্যাক্টরি নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলছে যে এরা প্রথমবার বানিয়েছে মুসলিপত্তনম, কেউ বলেছে যে এখানে ওখানে, কিন্তু একটু সঠিক যেটা হবে, প্রথম যেটা এদের ফ্যাক্টরি সেটা হচ্ছে তোমার গিয়ে, প্রথম যেটা হচ্ছে ফ্যাক্টরি সুরাটে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ফ্যাক্টরি বানিয়েছে এরা সুরাটে। অনেকের মন্তব্য অনেক রকম বলে, যাই হোক। আর যা হ্যাঁ, আর যা সেকেন্ড ফ্যাক্টরি বানিয়েছে সেটা হবে মুসলিপত্তনম। সেকেন্ড ফ্যাক্টরি, কিন্তু অবশ্য মুসলিপত্তনম জায়গাটা অবশ্য ওই ডাচদের প্রথম ফ্যাক্টরি ছিল অবশ্য, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসবে একটা, প্রথম ফ্যাক্টরি কোথায়, সেকেন্ড ফ্যাক্টরি কোথায়। তো যাই হোক, তো এটা আশা করি ডাচদের সেকেন্ড ফ্যাক্টরি না, ডাচদের প্রধান কেন্দ্রস্থল ছিল পুলিকট, যেটা 1690 সাল অবধি ছিল। কিন্তু ডাচদের প্রথম যদি বলি তো মুসলিপত্তনম, আর ব্রিটিশদের যদি বলি প্রথম ফ্যাক্টরি সুরাটে, আর সেকেন্ড যদি বলি তো মুসলিপত্তনমে। এরা পরবর্তীতে ওই উড়িষ্যার দিকে, মানে দেখো এটা হচ্ছে সাউথের সব বলছি, কিন্তু যত গল্প সাউথে হচ্ছে। সাউথে বলার কারণটাই হচ্ছে প্রত্যেকটা যে বণিক বা যারা যাচ্ছে ওরা কিন্তু জলপথ দিয়ে যাচ্ছে। তো জলপথ দিয়ে গেলে নিশ্চয়ই আগে এই সাউদার্ন পার্টটাতে যাবে না, ওরা কি করে ল্যান্ডে গিয়ে ওরা যাবে, কারণ ল্যান্ডে যেতে হলে ওকে তো পথটা জানতে হবে না, পথ তো জানা নেই তখন। তখন ধীরে ধীরে ওরা এই উড়িষ্যার দিকে একটা জায়গা আছে, যেমন বালাসোর আছে, হ্যাঁ হরিহর আছে, হ্যাঁ এই বালাসোর জায়গাটাতে ওরা প্রথমবার যদি বলো ল্যান্ডের দিক থেকে ওখানে প্রথমবার গিয়েছিল ব্রিটিশরা। তাহলে বলো তো, তাহলে ব্রিটিশদের পূর্ব ভারতে ফার্স্ট টাইম কোন রাজ্যে গিয়ে স্থাপন করেছিল,
ওড়িশার বালাসোর, ঠিক আছে। হ্যাঁ, তো এভাবে গেল তাদের ফার্স্ট ফ্যাক্টর হয়ে গেলো তাহলে। তো যাই হোক, তো এখানে অনেক দূত এসেছিল। দূত মানে হচ্ছে কি বলো তো, অ্যাম্বাসেডার যাকে বলি আমরা, যাকে পাঠানো হয় যে দেখভাল করার জন্য বা দেখার জন্য কি হচ্ছে না হচ্ছে, মানে দেখভাল তো না, অ্যাকচুয়ালি ওখানে পাঠালো কিছু ধরে নাও তথ্য নেওয়ার জন্য বা কিছু সামথিং এরকম একটা ব্যাপার। তো যারা দূত কথার মানে হচ্ছে অ্যাম্বাসেডার। তো যে হ্যাঁ, তো দেখো ভালো করে দেখো, তো বলছে যে দূত এসছিল, তো তার মধ্যে একজন ছিল কে, থমাস রো ছিল, বা অন্য টমাস বলে, যাই হোক থমাস রো, ঠিক আছে। তো এই রো ছিল, এসছিল মোটামুটি ওই 1600, আচ্ছা এরা যদি 1600-র দিকে কম বেশি, কারণ 1600 ঢুকেছে এরা 1615-র দিকে, ঠিক আছে। থমাস রো ছিল 1615-র দিকে। আর আরেকটা আছে যেমন তোমার গিয়ে আছে ওই আরেকটাকে বলো তো, আরেকটা কি আছে না তোমার গিয়ে ওই যে ছিল উইলিয়াম হকিন্স, বোঝা তো, উইলিয়াম হকিন্স নাকি, হকিন্স। তো দেখো এই হকিন্স যখন এসছিল, বলছে 1608-এ এসছিল। তো বলছে অ্যাকচুয়ালি একে আগে লেখা উচিত ছিল, তাই না। তো যখন হকিন্স এসেছিল 1608-এ, তো তখন কিন্তু মনসব পায়নি। মনসব মানে কি বলতো, মনসব মানে হচ্ছে পদমর্যাদা, যে ওখানে এসে ওখানে ওর যে বিজনেস করবে তার জন্য ওখানে ধরুন একটা পোস্ট নিতে হবে, তো তখন এটা কিন্তু পায়নি। পরবর্তীতে যখন থমাস রয়েছিল একে কিন্তু পেয়েছিল। তো যাই হোক, এরা চলে এসেছিলো, তারা আলটিমেটলি দূত বলে দিলাম। আর যেটা হচ্ছে মেনলি এখান থেকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে জব চার্নক কী করেছিল। জব চার্নক বলে দাও। এই জব চার্নক 1690 সালে কী করছিল, কলকাতার সুতানটিতে একটা মানে জায়গাটাকে ক্যাপচার করেছিল। কলকাতার যে সুতানটি, সেই জায়গাটা কী করেছিল, ক্যাপচার করেছিল। আর এই পরবর্তীতে কী করেছিল, সুতানটি, গোবিন্দপুর আর কলিকাতা, এই 3টা গ্রামকে নিয়ে বানায় দিল একটা শহর। তার নাম হচ্ছে কি, কলকাতা শহর। তাহলে তোর নাম কলকাতা ছিল, তো কলকাতা শহরটা তাহলে বানালো কে, তাহলে জব চার্নক, এই অ্যাবসার করলো। তো কী কী গ্রাম মিলে, 3টে গ্রাম মিলে, একটা হচ্ছে কলিকাতা, সুতানটি, আর একটা হচ্ছে গোবিন্দপুর, ঠিক আছে। হ্যাঁ, এই 3টা মিলে তোমরা গ্রাম ছিল তখন, কলিকাতা, সুতানটি আর গোবিন্দপুর, 3টে গ্রাম মিলে হয়েছিল কলকাতা শহর, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসবো আমরা নেক্সট। দেখো, আচ্ছা এখানে আরও অনেক ঘটনা ঘটেছিল, সবগুলো ডিটেলে বলছি না, কারণ যেমন ধর নাও 1717-র দিকে মনে করো ফরমান পেয়েছিল, ঠিক আছে। তারপর ধরে নাও অনেকগুলো এরকম কাজ হয়েছিল। নেক্সট যেটা সেটা হচ্ছে কি, ডেনিশ। এই জিনিসটা মানে একটা ডেনমার্ক। তো এই যে ডেনিশটা যে আছে, তো ডেনিশ যে আছে বলছে এরা মোটামুটি তোমার গিয়ে ওই 1616-র দিকে এসছে, 1616-র দিকে এসছে। তো বলছে এরা যখন আসলো, তো এরাও আলটিমেটলি কিন্তু বেশি লাস্টিং করতে পারেনি, কারণ এরাও আলটিমেটলি কী বলতো, ওই ইংরেজদেরকে সব কিছু বিক্রি করে দিয়ে চলে গেল, মানে বুঝতে পারছো গরিব টরিব আছে আর কি। তো এরা মোটামুটি 1845 সালে ইংরেজদের সব কিছু বিক্রি করে দিল, আর দিয়ে এরা চলে গেলো নিজের দেশে। হ্যাঁ ঠিক। তো প্রশ্ন আসতেই পারে যে কোন মানে দেশ বা কোন মানে আর কি বলতে পারি যারা আমাদের দেশে এসেছিল, যারা নিজের সমস্ত সম্পত্তিকে বা নিজের পুরো কোম্পানিকে অন্যের হাতে বিক্রি করে দিয়ে চলে গেছিলো। উত্তরটা হবে কি, ডেনিশ। 1845 সালে বিক্রি করে দিয়েছিল। তো 1616 এসেছিলো। তো এরাও যেমনি ফ্যাক্টরি যদি বলি, তো ফ্যাক্টরি এরা বেশি কিছু করতে পারেনি তেমন। তো এরা মেনলি এসেছিলো সুরাট না, এরা অ্যাকচুয়ালি ওই ত্রাবাঙ্কুর, যেটা হচ্ছে তামিলনাড়ুর ত্রাবাঙ্কুর, কর্ণাটকের ত্রাবাঙ্কুর, আর একটা তোমার গিয়ে হচ্ছে সেটা হচ্ছে তোমার ওই আমাদের পশ্চিমবঙ্গের শ্রীরামপুর, এই দুটো জায়গাতে করেছে, আর তেমন বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। শ্রীরামপুর বলতে এই শ্রীরামপুর না, পশ্চিমবঙ্গের শ্রীরামপুর, ঠিক আছে। তো যাই হোক, হ্যাঁ হুগলি শ্রীরামপুর, ঠিক বলেছে। এই শ্রীরামপুর যেটা আছে পশ্চিমবঙ্গে আছে, এটা এখানে একটা, আর এটা হচ্ছে তোমার কী বললাম, একটা বললাম না, একটা শ্রীরামপুর, একটা হচ্ছে ত্রাবাঙ্কুর, এটা হচ্ছে ত্রাবাঙ্কুর না, ত্রাবাঙ্কুর ওটা তোমার কি সাউথে, ঠিক আছে। এই দুটো জায়গাতে এরা মোটামুটি করে বিস্তার করেছে, আর বিস্তার করতে পারেনি, তারপর দিয়ে বিক্রি করে চলে গেল নিজের দেশে।
এবার আসছে ফ্রেঞ্চ। তো ফ্রেঞ্চ যে আসছে, ফ্রেঞ্চ মানে কি ফরাসি। তো ফরাসি যে আছে, তো বলছে ফরাসিরা মোটামুটি ওই 1664 আসছে, 1600 আসছে। আর শেষ পর্যন্ত এরা কি বলতো, ওই মানে এরা যখন আসলো তো ওই 1668 একটা আর কি কোম্পানি বানালো, নাম হচ্ছে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দিয়ে বানানোর পরে আলটিমেটলি এরা ওই তোমার এরাও সেম প্রথমবার যে এদের যে আর কি ফ্যাক্টরি, প্রথম যে এদের ফার্স্ট ফ্যাক্টরি, ঠিক আছে, প্রথম ফ্যাক্টরি যেটা বানালো সেটা সুরাটে বানালো। আর সেকেন্ড ফ্যাক্টরি কোথায় বলো তো? একদম মুসলিপত্তনম। মুসলিপত্তনম এই দুটো ফ্যাক্টরি করলো। আর ফরাসিদের কি বলতো, ফরাসিদের এরকম শেষ পর্যন্ত এই ইংরেজদের সঙ্গে আবার অ্যাকচুয়ালি দেখো এরা তো একে বিক্রি করে দিল, ডেনসরা ব্রিটিশকে বিক্রি করে দিল। তো ফ্রেঞ্চদের সঙ্গে এদের একটা হালকা যুদ্ধ হবে, যেটা আমরা ইঙ্গো ফরাসি যুদ্ধ বলছি। হ্যাঁ হ্যাঁ, ওই 1700 মোটামুটি তোমার গিয়ে 60-এর দিকে, 1760-এর দিকে একটা যুদ্ধ হবে, এটার নাম হচ্ছে বন্দিবাসের যুদ্ধ। এই যুদ্ধে গিয়ে আর কি আলটিমেটলি ফরাসিরা হেরে যাবে, আর দিয়ে ব্রিটিশরা হয়ে গেলো এখন হেড। তার মানে এখন তাহলে বর্তমানে এই মানে সবগুলো পড়ানোর পর এটুকু বুঝলাম, ব্রিটিশ হয়ে গেলো হেড, মানে শীর্ষ জায়গায় উঠে গেল। আর পর্তুগিজ, ডাচ, ডেনিশ আর ফ্রেঞ্চ এরা কী হলো, ডুবে গেল। এদের এই ব্রিটিশ নিয়ে এবার যখন আমরা আলোচনা করব তখন সেটা আমাদের হয়ে যাবে ব্রিটিশ এক্সপানশন, মানে ব্রিটিশরা নিজের এবার এক্সপান্ড করবে খালি। এবার কি দেখবে খালি যে এর সঙ্গে কখনো এর যুদ্ধ লাগছে, কখনো ওর যুদ্ধ লাগছে, এ করবে খালি। যাই হোক, তার আগে এবার কিছু বলবো যে এই যে আমাদের যে লেটার মুঘল পিরিয়ড যেটাকে বলছি, দেখো বা যেটাকে বলছি পরবর্তী মুঘল যুগ, পরবর্তী মুঘল যুগ। তো বলছে পরবর্তী মুঘল যুগ মানে কি, যখন ঔরঙ্গজেব মারা গেল, যখন ঔরঙ্গজেব মারা গেল কত 1707-এ, এই মৃত্যুর পরে যে রাজাগুলো আসলো তারাই হচ্ছে পরবর্তী মুঘল যুগের রাজা। তো কি আসলো প্রথমবার যে লোকটা আসলো, কি নাম? না, ও তো লাস্টে আসবে। প্রথম যে লোকটা আসবে বাহাদুর শাহ, কি বলো ওয়ান বললে বলতে পারবে তারা, বাহাদুর শাহ ওয়ান। হ্যাঁ, ওর নাম হচ্ছে বাহাদুর শাহ ওয়ান। এর আরও নাম আছে অনেক। এর যেমন নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে মুয়াজ্জম। তো পরীক্ষা প্রশ্নে আসতেই পারে যে মুয়াজ্জম কার অপর নাম? বাহাদুর শাহ ওয়ানের। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে শাহ আলম ওয়ান। শাহ আলম ওয়ান, ঠিক আছে, একটাই নাম। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে শাহি বেখবর। শাহি বেখবর, তাহলে এর তাহলে 4টা নাম পেয়ে গেলাম। হ্যাঁ, বাহাদুর শাহ ওয়ান, মুয়াজ্জম, শাহ আলম ওয়ান, শাহি বেখবর। এই শাহি বেখবর এটা কিন্তু টাইটেলটা পেয়েছে ওই অ্যাডাপ্টেড, যেটা হচ্ছে শাহ আলম ওয়ান এটাকে নিজে ওর নামটাকে চেঞ্জ করে রেখেছে, মানে নিজেকে ওটাকে অ্যাডপ্টেড করেছে। আর মুয়াজ্জম এটা হচ্ছে অরিজিনাল নাম, অ্যাডপ্টেড। কি জন্য বলতে ওটাকে টাইটেল দেওয়া হয়েছে, জানি না কি, যাই হোক। তো শাহি বেখবর বলা হয় ওটা টাইটেল হিসাবে, আর শাহ আলম ওয়ান ওটাকে নিজেকে অ্যাডপ্টেড করেছে, আর মুয়াজ্জমটা হচ্ছে অরিজিনাল নাম। তো একটা ব্যক্তি এতগুলো নাম, ঠিক আছে। তো বলছে এর জন্য শোনো, এর জন্য টাইম পিরিয়ডটা দেখি। তো বলছে এ বেশি দিন ছিল না। তাহলে এ মরল কবে? ঔরঙ্গজেব 1707। তাহলে 1707 থেকে এ চলে আসবে 1712 অবধি। তাহলে বলো তো কত বছর ছিল? তাহলে মাত্র 5 বছর ছিল, তাই তো নাকি? তাহলে 5 বছর ছিল কে এ তোমার গিয়ে এরা ইয়ে ছিল, একটু কালি ভরতে হবে একটু। কালিটা কোথায় আছে? তো বলছে এটা তাহলে কত পিরিয়ড? 1707 থেকে 1712, তারপরে ঔরঙ্গজেবের পরে। তো এই পিরিয়ডে এইগুলো হচ্ছে, মনে রাখবে এর সময় একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল, এ শাহুকে মুক্তি দিয়েছিল। শাহুকে ওই যখন আমরা যখন পড়বো শিবাজি, যখন পড়বো শিবাজির পরে যখন আসবে আমাদের, যেমন ধরে নাও ওই যে তোমার আছে না যে বালাজি, তারপর তোমার গিয়ে ওই বালাজি বাজিরাও,
ওগুলো যখন আসবে ওদের নামগুলো, হ্যাঁ মারাঠারা, তখন ওইখানে সাহু ছিল একজন ওই মারাঠা নেতা আর কি, বা রাজা বলতে পারি। ওই সাহুকে মুক্তি দেওয়া হয়েছিল। তো কার সময়ে? বাহাদুর শাহ ওয়ানের সময়। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আসবে 2 নাম্বার, এই বাহাদুর শাহের পরে তার নাম হচ্ছে জাহানদার শাহ। জাহানদার শাহ রাজা হলো। তো এই জাহানদার শাহের পিরিয়ডটা খুবই কম, কত? এই 1712 থেকে এই মোটামুটি 1713 দিকে, মানে মাত্র 1 বছর ছিল মাত্র, 1712 থেকে 1713। ঠিক আছে, তো যাই হোক, তো বলছে এই টাইম পিরিয়ডে এ বেশি কিছু করতে পারেনি। অ্যাকচুয়ালি জাহানদার শাহ যে আছে, তো জাহানদার শাহ অ্যাকচুয়ালি রাজা যে হয়েছিল, তো এ মূল যে কাজটা করেছিল, ঠিক আছে, এর তেমন কোনো আর ডাকনাম নেই, যদিও প্রশ্ন এটাই আসবে শাহী বেখর কার নাম, এটা আসবে ইম্পর্টেন্ট। তো বলছে জাহানদার শাহ যে এসেছিল, এই জিজিয়া প্রথাটা তুলে দিয়েছিল। ঠিক আছে, হ্যাঁ, এটাকে কী করছিল? অ্যাবলিশ করেছিল। তো যাই হোক, এরপরে যে 3 নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে কি বলতো? ফারুক সিয়ার। হ্যাঁ, ফারুক সিয়ার আসলো। এ বলছে 1713 থেকে 1719 অবধি, মানে বেশ ভালো টাইম ছিল। তো এখানে একটা টুইস্ট আছে, কি বলছে? ফারুক সিয়ার যখন এসছিল, জাহানদার শাহকে মেরে এসছিল। মানে দেখো 1 বছর মাত্র না, মানে ওকে হত্যা করেছিল। ওকে কে হত্যা করেছিল? এই ফারুক সিয়ার লোকটা, রাজাটা, দুজনের হেল্প নিয়েছিল, গিয়ে বলছে শোনো একটা কাজ করতে হবে, এই জাহানদার শাহকে মারতে হবে আর আমাকে গদিতে বসাতে হবে। ঠিক আছে তাহলে। তো কাকে বলেছিল? যাকে বলেছিল তারা হচ্ছে সৈয়দ ভ্রাতৃদ্বয়। সৈয়দ ভ্রাতৃদ্বয় বা হ্যাঁ, মানে সৈয়দ মানে 2 ভাই আর কি। তাহলে প্রশ্ন আসবে যে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের হেল্প নিয়ে কে মেরেছিল? ফারুক শাহ মেরেছিল। কাকে মেরেছিল? জাহানদার শাহকে। তো বলো তো, তুমি যখন এর হেল্প নিয়ে একে মারলে, তো তুমি কি ভাবছো এই লোকটা ভালো? তোমাকেও মারবে এবার। তাহলে কী করবে? ফারুক সিয়ার যে আসবে, ফারুক সিয়ারের পরে যে লোকটা আসবে তার নাম আসবে মোহাম্মদ শাহ। হ্যাঁ, মোহাম্মদ শাহ আসবে 1719 থেকে 1748 অবধি। হ্যাঁ, তো মোহাম্মদ শাহ যখন আসলো, তখন কি জানো, এই ফারুক সিয়ারকে মেরে দিল কে? আবার সৈয়দ ভ্রাতৃদ্বয় মেরে দিল আবার। বুঝলে? মানে দেখো, সত্যি কথা বলতে গেলে এর হেল্প নিয়ে একে মেরেছে, তো এরা আবার একে মেরে দিল আবার। তো যাই হোক, ভালো কথা। তো মোহাম্মদ শাহ আসলো। মোহাম্মদ শাহ ছিল 1719 থেকে 1748। এ ছিল খুব আরামদায়ক লোক, খুব মজমস্তি করতো, ডান্স ফান্স করতো, একটু খেত। তো এই জন্য এর নাম হচ্ছে রঙ্গিলা। কি এর নাম? রঙ্গিলা, মানে এ খুব মজমস্তি করতো। ঠিক আছে না? হ্যাঁ, মোহাম্মদ শাহ এই যে ফারুক শাহের পরে কার ছেলে বলতে বলা যাবে না, তো রাজা হচ্ছে, জাস্ট ওর বাবার নাম বলা যাবে না এরকম, কারণ ফারুক শাহের পরবর্তীতে এসছে। ঠিক আছে, হ্যাঁ, না ওখান থেকে শেষ হয়ে গেছে। এরপরে মোহাম্মদ শাহের পরে আবার ছেলে আসবে আবার। হ্যাঁ, যাই হোক, তো এর পরে যে তাই নাম তাহলে কী বললাম? তাহলে রঙ্গিলা বললাম। মনে রাখবে এর সময় একটা অনেক বড় কাণ্ড ঘটেছিল, তোমরা জানো ভালো করে। 1739 সালে, 1729 সালে কী বলতে পারবে কি? 17 কী হয়েছিল বলতে পারবে কি? যাও, এই সময় একটা যুদ্ধ হয়েছিল, নাম হচ্ছে কার্নালের যুদ্ধ। এবং সেই যুদ্ধের পরে 1739 সালে এখান থেকে কিন্তু মানে এখানকার যে ময়ূর সিংহাসন যেটাকে বলছে, যেখানে হীরক খচিত ময়ূর সিংহাসন বলছে, ওরা কী হয়েছিল বলো তো? ওখান থেকে যেটা হচ্ছে হীরের খোঁজটা বলছে না, এখান থেকেই আলটিমেটলি ওরা কী হয়েছিল, মানে নিয়ে গেছিলো অন্য জায়গায়। যাই হোক, এবার যেটা আসবে সেটা হচ্ছে কি আহমদ শাহ। আহমদ শাহ, এই যে আহমদ শাহ আছে, এ হচ্ছে মোহাম্মদ শাহের ছেলে আর কি। তো এ একটু আবার আনএডুকেটেড, অযোগ্য। তো যেহেতু অযোগ্য ছিল, তো যে টাইম পিরিয়ড ছিল যদিও মোটামুটি 1748 থেকে 1754 অবধি, খুব হালকা টাইম পিরিয়ড। এরপরে যেটা আসবে একজন ভালো বেশ দক্ষ রাজা আসবে আর কি আহমদ শাহের পরে, তার নাম হচ্ছে দ্বিতীয় আলমগীর। দ্বিতীয় আলমগীর, এই যে লোকটা আলমগীর, এর টাইম পিরিয়ড হচ্ছে 1754 থেকে
1759 তাহলে বলো তো এই টাইম পিরিয়ডের মধ্যে একটা ডেট পড়ছে না 1757 সাল। তাহলে এই সময় কি হয়েছিল? এই সময়টাতে পলাশির যুদ্ধ হয়েছিল। তার প্রশ্ন আসবে পলাশির যুদ্ধ যখন হয় তখন পরবর্তী মুঘল যুগের রাজা কে ছিল? কে ছিল? দ্বিতীয় আলমগীর ছিল। ওকে, এটা প্রশ্ন আসবে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট এখান থেকে। এরপরে যেটা অবশ্যই ছিল, ওকে আলমগীর বলা হয় না, ওকে ওর তো নাম ছিল আলমগীর, যাই হোক। তো একে দ্বিতীয় আলমগীর বলছে। তোমরা আরও আসবে, দেখো দ্বিতীয়, আমি আবার নাম বলবো। দেখো যেমনি দ্বিতীয় আলমগীরের পরে যেটা আসবে দ্বিতীয় শাহ আলম। এখন বলছে দ্বিতীয় নাম কেন? তার নিশ্চয়ই প্রথম তো কেউ জন ছিল, এই যে এর নাম শাহ আলম না আছে কি না? তো এই যে দ্বিতীয় শাহ আলম আসলো, এর কখন পিরিয়ড? বলছে 1759 থেকে 1806 অবধি। 1806। তাহলে বলো তো এই টাইম পিরিয়ডের মধ্যে একটা ডেট পড়ছে 1764 পড়ছে কি পড়ছে না? 1764 পড়ছে না? এই 59 থেকে 1800-এর মধ্যে। হ্যাঁ, বক্সারের যুদ্ধ, ভেরি গুড। তাহলে এই যে বক্সারের যুদ্ধটা যে হলো, তাহলে বলো তো বক্সারের যুদ্ধ যখন হয় তখন মুঘল পিরিয়ডে রাজা কে ছিলেন? শাহ আলম। দ্বিতীয় শাহ আলম বলতে, ঠিক আছে, দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, 1764 সালে। তাহলে ওর মধ্যে পড়ে আছে নিশ্চয়ই পিরিয়ডটা, নিশ্চয়ই আশা করি। আচ্ছা, এই যে বললাম এটা যে বাহাদুর শাহ ওয়ানকে বলা হয় শাহ আলম ওয়ান। আচ্ছা, কাকে? না, দ্বিতীয় ওটা ওর, এটা নামটাও অ্যাডপ্ট করেছে। আর দ্বিতীয় বাহাদুর শাহ আসেনি এখনও। এবার আসবে, যেটা আসবে তার নাম হচ্ছে দ্বিতীয় আকবর। হ্যাঁ, আকবর শাহ। তাই বলো তো এবার এই দ্বিতীয় আকবর শাহ বা দ্বিতীয় আকবর যে আসে, এর পিরিয়ড কখন? 1806 থেকে 1837। 1806 থেকে 1837। তাহলে বলো তো এই সময়টাতে একটা কি ঘটনা ঘটেছে জানো কি? বলছে 1806 থেকে 1837-এর মাঝে একটা যেটা বেশ ঘটনা, আজকে আমরা বলি না রাজা রামমোহন রায়, কেন রাজা বলি কেন ওকে? রাজা টাইটেলটাকে দিয়েছিল আকবর শাহ দিয়েছিল। এই লোকটাই আকবরকে টাইটেল, আকবর বলছি রামমোহন রায়কে টাইটেল দিয়েছিল, রাজা টাইটেল দিয়েছিল। কেন? বলছে ওকে ব্রিটিশ মানে ব্রিটেনে ওকে পাঠানো হয়েছিল। রাজা রামমোহন রায়কে ব্রিটেনে পাঠানো হয়েছিল যেন দেশে যারা মনে কর ধরে নাও যারা পেনশন পাবে লিগালি, সেই পেনশনটা যেন পায়, তার জন্য মানে ওটা যেন বৃদ্ধি করা হয়, তার জন্য ব্রিটেনে গিয়েছিল ভারতের হয়ে কথা বলতে। তো এটা অনেক বড় ব্যাপার না? বাঙালি হয়ে মানে বাংলায় জন্মগ্রহণ করে ও মানে ভারতীয় হয়ে ও কথা বলবে ব্রিটেনে গিয়ে, এটা বিশাল বড় ব্যাপার। তো হ্যাঁ, এই জন্য ওকে বলা হয়, ওকে টাইটেল দিয়েছিল এই দ্বিতীয় আকবর শাহ, ওকে টাইটেল দিয়েছিল রাজা টাইটেল দিয়েছিল। তাহলে রামমোহনকে টাইটেল কে দিয়েছিল তাহলে? হ্যাঁ, দ্বিতীয় আকবর শাহ টাইটেল, ঠিক আছে। কী টাইটেল ছিল? রাজা, ঠিক আছে, বা রাজা রামমোহন রায়কে আমরা রাজা বলছি এর জন্যই, দ্বিতীয় আকবর শাহের জন্য। এরপরে যে এসেছিল সেটা হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ, যার কথা তোমরা বলছিলে অ্যাকচুয়ালি। এ ছিল তোমার গিয়ে 1837 থেকে 1862 অবধি। তারপর লাস্টে এই অবশ্য এর সময় কিন্তু বলো তো এই পিরিয়ডে একটা ডেট পড়ছে 1857, মহাবিদ্রোহ হয়েছিল। 1800 তো বলছি, আরে এটা সিলি মিস্টেক হয়ে যাচ্ছে লেখার সময়। 1800 মুখে বলছি ঠিক, লেখার সময় মনে বলছি, যাই হোক। তো 1857 সালে কী হয়েছিল? মহাবিদ্রোহ হয়েছিল। এর আরেকটার নাম কী বলেছিলাম? সিপাহী বিদ্রোহ। এই সময় কিন্তু তাহলে প্রশ্ন আসবে সিপাহী বিদ্রোহের সময় মুঘল রাজা কে ছিলেন? এইখান থেকে প্রশ্ন অনেকগুলো কমন পায় পরীক্ষায়। তাহলে প্রথম প্রশ্ন বলবে সিপাহী বিদ্রোহের সময় মুঘল রাজা কে ছিলেন? কি বলবে? সিপাহী বিদ্রোহের সময় মুঘল রাজা কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। বক্সারের যুদ্ধের সময় কে ছিল? দ্বিতীয় শাহ আলম। পলাশির যুদ্ধের সময় কে ছিল? দ্বিতীয় আলমগীর ছিল। এইটা অনেকে ভুল করে দেয়, ঠিক আছে। যাই হোক, শেষে অবশ্য বাহাদুর শাহকে অবশ্য একে রেঙ্গুনে অবশ্যই এক্সাইল করে দেবে, আর ওখানে শেষে মারা যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের মোটামুটি পরবর্তী মুঘল পিরিয়ড, ঠিক আছে।